This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে প্রায় 7টা। শুরু করছে আপডেট বাংলা। দেখুন আজকে নিঃসন্দেহে বড় খবর, আরজিকর কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সবথেকে বড় কথা, হাইকোর্টের প্রধান বিচারপতি কি আশঙ্কা প্রকাশ করেছেন জানেন? আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। যখন বিচারপতি এই আশঙ্কা প্রকাশ করছেন তার কয়েক ঘন্টার মধ্যেই, 3-4 ঘন্টার মধ্যেই আরজিকরের ভেতর থেকে একটা ছবি আমাদের সামনে এলো। ছবিটা একবার দেখাই, পিসিআরকে বলছি বিগলে দেখানোর জন্য। ছবিটা দেখুন, এটা হচ্ছে আরজিকরের ভিতরের ছবি। যে সেমিনার হলে ঘটনা ঘটেছিল তার থেকে 200, 250, 300 মিটার দূরে এই ছবি। এখানে নাকি রেস্টরুম তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল, তাই এই দেওয়াল ভাঙা হয়েছে। সংস্কারের কাজ চলছে। এখন সংস্কারের কাজ চলতে গিয়ে যদি তথ্য প্রমাণ নষ্ট হয়, সেই দায়িত্ব কে নেবে? প্রশ্ন তুলছি আমরা। এরই মধ্যে আমাদের কাছে যে খবর এসে পৌঁছলো, টালা থানায় পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা এবং তারা সেখান থেকে তাদের যাবতীয় কাগজপত্র সংগ্রহ করেছেন। তিলোত্তমা খুনের ঘটনা সামনে এসেছে 9 আগস্ট। তারপর থেকে তোলপাড় গোটা রাজ্য জুড়ে। বারবার প্রশ্ন উঠেছে তদন্ত নিয়ে, প্রশ্ন উঠেছে কতজন জড়িয়ে এই ঘটনায় সেটা নিয়েও। সব প্রশ্নেরই উত্তর পাওয়া যাবে তথ্য প্রমাণের ওপর ভর করে। কিন্তু মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আশঙ্কা প্রকাশ করলেন তথ্য প্রমাণ নষ্ট হতে পারে। তাই সময় নষ্ট না করে তদন্তের ভার দিলেন সিবিআইকে। আর যেদিন এই আশঙ্কা প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট, সেদিনই সামনে এলো এই ছবিগুলো। যে সেমিনার হলে খুন হতে হয়েছে তিলোত্তমাকে, সেই সেমিনার হল চত্বরেই সংস্কারের কাজ চলছে। হাসপাতাল সূত্রে খবর, যেদিন তিলোত্তমার ঘটনা সামনে আসে তার একদিন পরেই শুরু হয়েছিল এই সংস্কারের কাজ। হয়তো নিয়ম মাফিক হয়েছে সবটাই, কিন্তু এই কাজের ফলে যদি ক্রাইম স্পটের কোনো ক্ষতি হয়, কোনো প্রমাণ নষ্ট হয়ে যায়, সেই দায় কে নেবে? কেন এই কাজ বন্ধ করা হয়নি আগে? এটা কি গাফিলতি নয়? হাসপাতাল সূত্রে খবর, সেমিনার হল লাগোয়া ঘর ভেঙে সংস্কার হচ্ছিল, তৈরি হচ্ছে চিকিৎসকদের রেস্টরুম। নিশ্চয়ই আমাদের মনে এই আশঙ্কাটা নিশ্চয়ই আবার একটু জেগে উঠলো যে জায়গাতে একটা এরকম অপরাধ সংগঠিত হয়েছে, সেই জায়গাটা এখনই এতদিন কিছু করা হলো না, এখনই সেটা রেনোভেশনের প্রয়োজন হলো। রেনোভেশন জরুরি, কিন্তু এই সময়টাই রেনোভেশনের দরকার হলো। প্রশ্ন আমাদের নিশ্চয়ই থাকছে। চোখের চামড়াহীন নির্লজ্জতা ছাড়া একে কি বলা যায়? এবং এই মুহূর্তেই ওখানে কেন দেওয়াল ভেঙে সব কিছু তথ্য লোপাট করার চেষ্টা হচ্ছে আমি জানি না। এবং এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আদালতের দৃষ্টি আকর্ষণ করছি এবং সম্পূর্ণভাবে এটা বন্ধ হওয়া উচিত। মঙ্গলবার আরজিকর পরিদর্শনে গিয়ে এই অবস্থা দেখতে পান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। অবস্থা দেখে তাজ্জব বনে যান তারা। সঙ্গে সঙ্গে কাজ বন্ধের নির্দেশ দেয় জাতীয় মহিলা কমিশন। প্রশ্ন একটাই, যেটা জাতীয় মহিলা কমিশন করলো সেটা এতদিন পুলিশ করেনি কেন? ক্রাইম স্পটের নিরাপত্তা কি দায়িত্ব নয়? সৌরভ দত্ত, রুমেলা চক্রবর্তীর রিপোর্ট, টিভি9 বাংলা। এই হচ্ছে ছবি, এই হচ্ছে প্রতিবেদন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আলোচনায় বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী। অভিজিৎবাবু স্বাগত। শুভজিৎ রয়েছি। অভিজিৎবাবু, আমরা ছবি তো দেখালাম, অনেকে আশঙ্কা প্রকাশ করছেন যে তথ্য প্রমাণ ঠিকঠাক থাকবে তো। যে আশঙ্কা আজকে প্রকাশ করেছেন হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি, সেই আশঙ্কা থেকেই তিনি সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছেন। সিবিআই ইনভেস্টিগেশন কি মনে হয়? দেখুন, সব থেকে যেটা আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে যে এই এত কিছুর কি কোনো প্রয়োজন ছিল? এগুলো কি এড়ানো যেত না? প্রথম দিন থেকে আমাদের সহকর্মী, আমাদের যাকে আমরা হারালাম, তার দেহ সোজা আরজিকর মেডিকেল কলেজ থেকে যে পদ্ধতিতে, যে দ্রুততার সঙ্গে, যে তৎপরতার সঙ্গে তার বাড়িতে নিয়ে যাওয়া হলো, একদম হুড়মুড়িয়ে, যেন সবার চোখের আড়ালে, সেখান থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটা পদক্ষেপে যে দ্রুততার সঙ্গে প্রিন্সিপালকে পোস্ট করা হলো, এক জায়গা থেকে আরেক জায়গায়, চরম একটা অদ্ভুত রকমের ঘৃণা তার উপর আছড়ে পড়েছে। সেই সময়ে তাকে প্রশাসনিক দ্রুততার সঙ্গে যেভাবে নিয়ে যাওয়া হলো, আর তারপরে আজকে যেভাবে গোটা ঘটনাগুলো, কোর্ট এবং সমস্ত ঘটনাগুলো যেভাবে ঘটছে, এবং সামগ্রিকভাবে যে একটা সরকারের উপর, প্রশাসনের উপর, চিকিৎসকদের এবং সাধারণ মানুষের
যে ভরসাহীনতার, অর্থাৎ কিনা বিচার পাওয়ার ক্ষেত্রে ভরসাহীনতার যে বাতাবরণ তৈরি হয়েছে, অবিশ্বাসের পারস্পরিক যে বাতাবরণ তৈরি হয়েছে, এইটার কোনো দরকার ছিল না। এরকম একটা দুর্ভাগ্যজনক অবস্থায় আমাদের বোনকে চলে যেতে হলো, আমাদের সবার বোন। আজকে দাঁড়িয়ে তাকে আমরা রজনীগন্ধার তোড়া দিতে না পারি, তাকে আজকে দাঁড়িয়ে তাকে কেন্দ্র করে তার বাবাকে যেতে হচ্ছে কোর্টে গিয়ে বলতে হচ্ছে। আজকে 3 দিন হয়েছে, 2 দিন হয়েছে, ভাবতে পারি, আমি একজন বাবা হিসেবে ভাবতে পারি তার বাবা কোর্টে গিয়ে বলছে প্রিন্সিপালের ভূমিকাও খতিয়ে দেখা হোক, এই আবেদন করছেন। বাবাকে যে যেতে হচ্ছে বুকে চাপা, বরফ চাপা দিয়ে, এটাই তো আজকে সভ্যতার সব থেকে বড় লজ্জা, দুর্বলতা। এবং আমরা এটা অ্যাভয়েড করতে পারতাম না। দিস ওয়াজ অল অ্যাভয়েডেবল। আজকে দাঁড়িয়ে বারবার যেটা মনে হচ্ছে, যেভাবে গোটা ঘটনাগুলোকে হ্যান্ডেল করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেটা অ্যাভয়েডেবল ছিল। এবং অ্যাভয়েডেবল ছিল সংবেদনশীলতা সঙ্গে, এবং পুরো ব্যাপারটাকে দ্রুততার সঙ্গে নিষ্পত্তির দিকে নিয়ে গিয়ে যারা দোষী তাদের চিহ্নিত করে তাদের শাস্তি বিধান করে যত দ্রুত পারা যায়, এবং চিকিৎসকদের যে আহত সত্তা এবং যিনি সব হারিয়েছেন সেই পিতা মাতা, তাদের যে আহত সত্তা, তাকে শ্রদ্ধা জানিয়ে যদি প্রশাসন আরও একটু দ্রুততার সঙ্গে এই ব্যবস্থা নিত, এবং উল্টো দিকে যাদেরকে সবাই মনে করছে যে যারা এই গোটা দুষ্কর্মের সঙ্গে জড়িত, তাদেরকে যেন অদ্ভুত একটা স্নেহের বাতাবরণে তুলে নিয়ে গিয়ে নতুন সিংহাসনে প্রতিষ্ঠিত করা হবে, এইরকম একটা পদক্ষেপ যদি না নেওয়া যেত, এই গোটা ব্যাপারটা একটা দুঃখজনক দিকে এগোচ্ছে। এইটার কোনো প্রয়োজন ছিল না। দিস ওয়াজ অ্যাভয়েডেবল। আসবো অভিজিৎ বাবু, আসবো। আদালতের কয়েকটা অবজারভেশন আজকে সকাল থেকে আমরা দেখিয়েছি, কড়া কয়েকটা অবজারভেশন। দায়িত্ব যে ঠিক মতো নেওয়া হয়নি সেটা আজ আদালতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। কারণ তিলোত্তমা খুনের ঘটনার তদন্ত আর পুলিশের হাতে রাখলো না কলকাতা হাইকোর্ট, তদন্ত সিবিআইয়ের হাতে। কেন্দ্রীয় এজেন্সির হাতে তদন্তভার তুলে দেওয়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টের মন্তব্য, যে কোনো সময় প্রমাণ নষ্ট করা হতে পারে। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন, কিন্তু ততটা অপেক্ষা করতে হলো না। মঙ্গলবারই কলকাতা হাইকোর্ট আরজিকর কাণ্ডের তদন্তভার তুলে দিল সিবিআইয়ের হাতে। যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। মঙ্গলবারই সিবিআইয়ের হাতে কেস ডায়েরি। বুধবার সকাল 10:30টার মধ্যে সিসিটিভি ফুটেজ সহ সব তথ্য তুলে দিতে হবে সিবিআইকে। 3 সপ্তাহ পর তদন্ত রিপোর্ট আদালতে দেবে সিবিআই। যখন কেস ডায়েরিটা নিয়ে আসা হলো, তখন দেখা গেল কি পুরো ইনভেস্টিগেশনে কিচ্ছুই হয়নি। ইনফ্যাক্ট যখন ভিকটিমটা সকালবেলা মারা যায়, কোনো সুমোটো এফআইআর লঞ্চ করা হয়নি। ইনস্টিল কনফিডেন্স যেভাবে স্টেট এজেন্সি হ্যাজ ফেলড টু ক্যারি আউট দি ইনভেস্টিগেশন, সেই জায়গা থেকে কোর্ট সিবিআইকে ইনভেস্টিগেশন করার কথা বলেছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। আদালতের কাছে সবাই মিলেই আমরা আজকে আর্জি জানাই যাতে কেস ডায়েরিটা আজকেই প্রডিউস করা হয়, কারণ এই মামলা যদি সিবিআইয়ের কাছে ট্রান্সফার হতে আরও দেরি হয়, তাহলে আরও মামলাটির যা ভ্যালুয়েবল এভিডেন্স আছে সমস্ত নষ্ট হবে। গোটা পর্বের শুরু থেকেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক মহল থেকে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে, প্রশ্ন উঠেছে ঘটনায় ধৃত সঞ্জয় রায় ছাড়াও আর কেউ যুক্ত ছিলেন কিনা, কি ঘটেছিল সেদিন। প্রশ্ন উঠেছিল ধর্ষণ নাকি গণধর্ষণ। বিষয়টির মধ্যে যে অনেক মিসিং লিঙ্ক তৈরি হচ্ছে, সেটা নজর এড়ায়নি হাইকোর্টের। পুলিশ ও হাসপাতালের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি বলেছেন, সুপ্রিম কোর্টের বিভিন্ন নির্দেশ দেখেছি, যেখানে বিরল কেস বা পুলিশি গাফিলতি সেখানেই সিবিআই, এটাই সুপ্রিম কোর্টের নির্দেশ। আমরা আন্দোলনকারীরা এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই রায়কে স্বাগত জানিয়েই আমরা এই কথা বলতে চাই যে কোর্ট মনিটরিং সিবিআই ইনকোয়ারি হলো মানে ন্যায় বিচার হয়ে গেল, এরকম ভাবার কোনো প্রয়োজন নেই। আদালতের এই পর্যবেক্ষণ দেখে অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি পুলিশি তদন্তে কোনো ফাঁক খুঁজে পেয়েছে হাইকোর্ট? প্রমাণ নষ্টের আশঙ্কা, পুলিশি গাফিলতির কথা সেদিকে ইঙ্গিত করছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, আসল অপরাধী কে বা কারা? সত্যি কি কাউকে আড়াল করার চেষ্টা হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে? যে প্রশ্ন শোনা গেছে আরজি করে চেস্ট মেডিসিন বিভাগের প্রধানের মুখেও। আমি চাই আমাদের প্রিয় ছাত্রী, প্রকৃত যে খুনি
সেটা সবার সম্মুখে আসুক এবং সে যেন কঠিনতম শাস্তি পায়। তিলোত্তমার সঙ্গে যে নৃশংস ঘটনা ঘটেছে তার বিচার চায় কলকাতা, বিচার চায় রাজ্য, বিচার চায় গোটা দেশ, বিচার চায় মনুষ্যত্ব। তদন্ত ও বিচারের আশায় এবার সবাই তাকিয়ে সিবিআইয়ের দিকে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আজ বারবার সন্দীপ ঘোষকে কাঠগড়া তুলেছে কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, বারবার। হাসপাতালের ভিতরে তিলোত্তমার মৃত্যুর পর প্রিন্সিপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান বিচারপতি। অমানবিক এই শব্দটাই ব্যবহার করেছেন প্রধান বিচারপতি। খুন ধর্ষণের মামলায় যুক্ত করা হয়েছে সন্দীপ ঘোষকে। অভিজিৎ বাবু, মা বাবার পরেই শিক্ষকদের জায়গা। এখনো যখন আমার কলেজের প্রিন্সিপালের সঙ্গে রাস্তায় দেখা হয়, পা ছুঁয়ে প্রণাম করি। অনেক শিক্ষক আছেন সোশ্যাল মিডিয়া, দীর্ঘদিন তাদের সঙ্গে যোগাযোগ নেই, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হয়েছে। একটা স্নেহের পাত্র আমরা। সেখানে একজন প্রিন্সিপাল, তার বিরুদ্ধে মানে মুড়ি মুড়কির মতন অভিযোগ, এবং আজকে দাঁড়িয়ে আদালতেরও এই একটা কড়া অবজারভেশন। অভিজিৎ বাবু, মাফ করবেন, এই আমার বলতে খারাপ লাগছে যে এই ভদ্রলোক একসময় শিক্ষক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং তাকে শুধু শিক্ষক নয়, তাকে প্রধান শিক্ষক হিসাবে, শিক্ষকদের পরিচালক হিসাবে কোনো একটি মেডিকেল কলেজের দায়িত্বে বারবার ফিরিয়ে আনা হয়েছে। এইটা আমার মনে হয় একটা বিবেচনার ব্যর্থতা, এবং বারবার যে ঘটনাটা ঘটে থাকে সেটা হচ্ছে প্রশাসনের পরিচালকদের কাছে কোনোভাবে উপস্থাপিত করা হয়, এবং বিভিন্ন সময়ে আমরা এটা দেখে এসেছি যে রাজনৈতিক ব্যক্তিরা অনেক সময়ই ভাবতে ভুলে যান যে professional and honesty and integrity are the most important entities. দুর্ভাগ্যজনকভাবে তারা অনেক সময় খুঁজে বেড়ান আমাদের লোক কারা। আমার মনে হয় এই সন্দীপ ঘোষ বারবার আরজি করে এসে অনেক পাহাড় ডিঙিয়ে বারবার তাকে অপসারিত করা হয়েছে। ছাত্ররা আন্দোলন করেছে, তার দুর্নীতি, তার অপকর্ম বারবার সামনে এসছে, কিন্তু তারপরেও এই ভদ্রলোককে ফিরিয়ে আনা হয়েছে এবং একদিন পরের দিন নোটিশ বেরিয়েছে। আমরা সবাই এই তথ্যগুলো জানি। মানুষটি কত খারাপ সেটা বলে আর সময় নষ্ট করতে ইচ্ছা করে না, কিন্তু সব থেকে আমাদের যেটা মনে হয় এই ভুলগুলো প্রশাসন কেন বারবার করে, এবং এই ভুলগুলো অ্যাভয়েড করা গেলে পরেই কিন্তু এই পরিস্থিতিগুলো, দেখুন যাকে আমরা হারিয়েছি তাকে এই মুহূর্তে আমরা ফিরে পাবো না। আমরা অবশ্যই তাকে, তার বিরুদ্ধে যে অত্যাচার হয়েছে এবং যে পরিস্থিতিতে তাকে চলে যেতে হয়েছে তার জন্য শোক করব, প্রতিবাদ করব, এবং এই পরিস্থিতিতে যাতে আর কাউকে পড়তে কখনো না হয় সেই স্বপ্নটাই দেখব, সেই ভাবনাটাই ভাববো, এবং সেই পরিস্থিতিটা তৈরি করার জন্যই এই জঞ্জালগুলো যাতে কোনো মেডিকেল কলেজের মাথায় আর না বসতে পারে সেটার জন্যও ব্যবস্থা করাটা জরুরি। এবং সেই জন্যই আজকে দাঁড়িয়ে আরজি কর এবং সারা রাজ্যের চিকিৎসক সমাজ যখন এবং সাধারণ মানুষ যখন আঁতকে উঠেছেন, গতকাল যখন দেখা গেছে যে তাকে এক জায়গা থেকে সরিয়ে জাস্ট ওই চেস বোর্ডের মতন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হলো, তখন সবাই আঁতকে উঠেছেন ঘেন্নায়, এবং এটা প্রশাসনের পক্ষ থেকেও খুব সঠিক পদক্ষেপ ছিল বলে মনে হয় না। একদমই সংবেদনশীল তো নয়, এবং মনে হয়েছে যেন গোটা বিষয়টাকে লঘু করার জন্য গোটা উদ্যোগটা নেওয়া হয়েছে। আরেকটা প্রশ্ন আপনার কথা প্রসঙ্গেই, মানে এই সন্দীপ ঘোষ কি একজন, নাকি রাজ্য জুড়ে যে কটা মেডিকেল কলেজ আছে কোথাও না কোথাও এরকম অনেক সন্দীপ ঘোষ রয়েছেন? আমি একটা জিনিসই বলতে চাই যে এই রকম মাইন্ডসেটের পার্সোনালিটিরা লক্ষ লক্ষ জন্ম নেয় না, হাজার হাজার জন্ম নেয় না, শত শত জন্ম নেয় না। অবশ্যই তারা অনেক সময় ব্ল্যাক শিপের মতন বসে থাকে, কিন্তু এত খারাপ সোসাইটি নয়, এটা ভাবতে ইচ্ছা করে না যে এরা সংখ্যায় অনেক। আমি আবারও জোর দিয়ে বলছি, এত খারাপ পশ্চিমবঙ্গ হয়ে যায়নি আমাদের। সেই জন্য এই লোক আসলে সমস্যাটা কোথায় জানেন তো, আমরা বড় বেশি টলারেন্ট হয়ে গেছি। আমরা তো এই ভদ্রলোককে টলারেট করেছি, এবং আজকে দাঁড়িয়ে দেয়ালে যখন পিঠ থেকে গেছে, আমরা যখন সর্বস্ব হারিয়েছি, তখন আমরা রাস্তায় নেমেছি, তখন আমরা প্রতিবাদে গর্জে উঠেছি। কিন্তু এই যে অপদার্থ, তার যথেষ্ট ইঙ্গিত আমাদের কাছে ছিল, আমরা অনেকেই চোখ বন্ধ করে থেকেছি। এটা তো আমাদেরও ব্যর্থতা। এই সন্দীপ বাবু মানে ইনি বোধহয় বহু বিতর্কের জনক। আজকে আপনারা রাস্তায় নামছেন, আজকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামছে, আজকে যার নাম এনারা জানতেন না
সেই মানুষগুলোর কাছে ইনি ভিলেন হয়ে গেছেন কারণ তার পূর্ববর্তী কিছু কৃতকর্মের জন্য। আজকে আদালতের অবজারভেশনটা দেখায় একটা বিশেষ প্রতিবেদনের মাধ্যমে। আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিয়ে সন্দীপ ঘোষ বোধহয় ভেবেছিলেন এ যাত্রায় বেঁচে গেলেন, কিন্তু মারে হরি রাখে কে। পরিত্রাণের পরিবর্তে ক্রমশ চক্রব্যূহে ঢুকে পড়ছেন সন্দীপ। মঙ্গলবার সন্দীপকে নিয়ে কড়া কড়া শব্দ বরাদ্দ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তার মন্তব্য, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। কোন বেড়াল বেরোলো? চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পর অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। বলেছেন, মৃতদেহ রাস্তায় পড়েছিল না, ওই প্রিন্সিপালের উচিত ছিল নিজে অভিযোগ করা, সেটা করেননি। আর কিছু শুনবো না, অমানবিক, আপনি দায়িত্ব এড়াতে পারেন না। সোমবার সকালে হঠাৎই সন্দীপ ঘোষণা করেন অধ্যক্ষের পদ তো বটেই, চাকরিও ছেড়ে দিচ্ছেন। মৃত্যুর এই দুর্ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে নিয়ে আজকে রেজিগনেশন দিলাম আমার প্রিন্সিপাল চেয়ার থেকে এবং সার্ভিস থেকে। এর কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়ে যান সন্দীপ। সন্দীপ কি তবে লোক দেখানো নাটক করলেন? সোমবারই এই প্রশ্ন উঠে যায়। মঙ্গলবার প্রধান বিচারপতির মন্তব্য, সকালে নৈতিকতা দেখিয়ে প্রিন্সিপাল পদত্যাগ করলেন, আশ্চর্যজনকভাবে পুরস্কৃত করে বিকেলে অন্য জায়গায় বসানো হলো। কিভাবে একজন ইস্তফা দেওয়ার পর 24 ঘন্টায় ফেরত আনা হয়? আপনি কি এত পাওয়ারফুল লোক? আপনি হাসপাতালের অভিভাবক। আপনার যদি নির্যাতনের প্রতি সহানুভূতি না থাকে তাহলে আর কার থাকবে? কোনো মানুষ আইনের ঊর্ধ্বে নন। এরপরই সন্দীপকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন প্রধান বিচারপতি। সন্দীপকে লম্বা ছুটিতে পাঠানোর নির্দেশও দেন। এর কিছুক্ষণের মধ্যেই 15 দিনের ছুটি চেয়ে স্বাস্থ্য ভবনের কাছে আবেদন করেন সন্দীপ। ছুটি মঞ্জুর হয়ে গিয়েছে, কিন্তু বিতর্ক থেকে ছুটি কি আদৌ মিলবে? সম্ভাবনা কম, কারণ ডাক্তারের খুন ধর্ষণ মামলায় যুক্ত করা হয়েছে আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ, সদ্য প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠকেও। সন্দীপের গ্রেফতারি চেয়ে সরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি ডিমান্ড করব ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েলকে কাস্টডিতে নিয়ে আপনি যদি জেরা করেন তাহলে মমতা ব্যানার্জি এটাতে কতটা ইনভলভ বেরিয়ে যাবে। সোমবার আরজি কর থেকে বিদায়ের দিন শাস্তিযোগ্য অপরাধ করেছেন সন্দীপ। 6বার নিহত ধর্ষিতার নাম নিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। বিষয়টি হাইকোর্টে জানিয়েছেন আইনজীবী ফিরোজ এডুলজি, সরব জাতীয় মহিলা কমিশনের সদস্য। বিতর্কের পর বিতর্ক। মঙ্গলবার হাসপাতালের পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে বসেছিলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। সন্দীপ নিয়ে প্রশ্ন করতেই উঠে যান। এড়িয়ে যাওয়া যাকে বলে, একটা তরতাজা প্রাণ এভাবে চলে গেল, তাও আবার হাসপাতালের মধ্যে। রাজ্য প্রশাসন কি বিতর্ক এড়িয়ে যেতে পারবে আদৌ? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। আরজিকর কাণ্ডে তদন্তভার নিল সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। হাইকোর্টের নির্দেশের পর তৎপর সিবিআই এফআইআর কপি, নথিপত্র সংগ্রহ করতে টালা থানায় গেলেন সিবিআইয়ের আধিকারিকরা। হাইকোর্ট থেকে কেস ডায়েরি সংগ্রহ করে সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।